অর্গানাইজেশন ওপেক। পরীক্ষা নিলে পারবা তো? পরীক্ষা যদি 1 নাম্বার কম আসো একবার করে কান ধরে উঠবস করা বলবো। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অনলাইনে ছেলে মেয়েরা কি ঘুমাচ্ছ? এক্সপোর্টিং কান্ট্রিজ। অনলাইনে মনে হয় খুব আরামসে শুয়ে শুয়ে ক্লাস করতেছো, কোনো কিছু লিখতেছো না, কোনো কিছু পড়তেছো না তোমরা, কিন্তু সব ভুলে ভুলে যাবা। ঠিক আছে, লেখার চেষ্টা করো। দেখছো? তাহলে নাম শুনে বুঝতে পারতেছো কাজ কি। তেল রপ্তানি করে যে কান্ট্রি গুলো তাদের অর্গানাইজেশন হচ্ছে OPEC। এখন প্রথমে তোমাকে বুঝতে হবে যে কেন অর্গানাইজেশন বানাইতে হবে। সিম্পল, যে 10টা দেশ মিলে যদি তেল রপ্তানি করে, আচ্ছা সদস্য সংখ্যা লিখিয়ে ফেলো 13টা, 13টা দেশ মিলে যদি তেল রপ্তানি করে, ওরা কি চাইবে? যে এক দেশ ধরো সৌদি আরব ধরো তেলের দাম কমায় দিল, তার ইরানের লস। হ্যাঁ ওটা সবাই বলতেছে। না বা 12টা লিখো, কিছুদিন আগে একটা কমে কমে গেছে, অ্যাঙ্গোলা কমে গেছে। 12টা লিখো, 13টা না। ভালো প্রশ্ন মনে করছো। তো ইরান যদি তেলের দাম কমায় দেয় সৌদি আরবের লস, সৌদি আরব যদি কমায় দেয় ইরানের লস। এই লস, হ্যাঁ, এই লসটাকে মিনিমাইজ করার জন্য যে সবাই মিলে সিদ্ধান্ত নিবে আজকে তেলের দাম এত। পেট্রো ডলার একটা কনসেপ্ট তোমরা শুনছো, পেট্রো ডলার। ভাইবা তো কিন্তু জিজ্ঞেস করে পেট্রো ডলার কি। না, আমেরিকা তৈরি করেনি। কনসেপ্টটা বুঝো, ভাইবাতে কিন্তু এটা প্রশ্ন করে যে পেট্রো ডলার কি। পেট্রো ডলার হচ্ছে গিয়ে ডলারকে প্রথমে ইন্টারন্যাশনাল কারেন্সি বানানোর প্রথম যে উপায় ছিল সেটা হচ্ছে পেট্রো ডলার। ঠিক আছে, প্রথমে প্রথমে মানুষ, প্রত্যেক দেশের আলাদা আলাদা কারেন্সি ছিল, এবং যার কাছে যত কারেন্সি ছিল সেটার বিপরীতে তত কি মজুত রাখতে হতো? গোল্ড। গোল্ড মজুত রাখতে হতো। হ্যাঁ, যেটাকে আমরা বলতাম গোল্ড স্ট্যান্ডার্ড। তারপরে হ্যাঁ, ইউএসএ বললো যে না, তোমাদের এত কষ্ট করে গোল্ড মজুত করার দরকার নেই, গোল্ড যা মজুত করার আমি করব, তোমরা এক কাজ করো, আমার থেকে ডলার নিয়ে যাও, তোমাদের টাকার বিপরীতে ডলার জমা রাখো। ধরো বাংলাদেশ 100 টাকার নোট ছাপাইলো, তার বিনিময়ে ধরো $1 বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে জমা রাখা হলো। যে তাহলে কি হলো, দেশের ভিতরে 100 টাকা ঢুকলো, রিজার্ভে $1 জমা হয়ে গেল, তাহলে সমান সমান হয়ে গেল। যেটা দেশের ভিতরে ছেড়ে দিছো সেটা আবার জমার পরিমাণে সমান হয়ে গেল। তো ইউএসএ বললো যে ঠিক আছে, গোল্ড কার কাছে আছে? ইউএস এর কাছে আছে। ইউএস আবার রিপোর্টও প্রকাশ করতো যে আমার কাছে এত গোল্ড আছে, তোমরা টেনশন করো না। ঠিক আছে, একটা সময় ইউএসএ এসে ডিক্লারেশন করলো, এটা শক, নিক্সন শক বলে এটাকে, যে আমার কাছে কোনো গোল্ড টোল্ড নাই, আমি রাখতে পারবো না, গোল্ডের দিন শেষ, ডলার আছে ডলারই রাখো। হ্যাঁ, তখন নিক্সন শক বলে এটাকে, মানে এটা একটা বিশাল শকিং নিউজ ছিল। তখন যে প্রথম কাজটা করলো সেটা হচ্ছে সৌদি আরব সহ কিছু দেশের সাথে মিটিং করে, পৃথিবীর সব দেশে কিন্তু পেট্রোলিয়াম কিনে, এবং পেট্রোলিয়ামের দাম যদি বাড়ে সবকিছুর দাম বাড়বে। কারণ হচ্ছে তেলের দাম বাড়লে যানবাহনের খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, সবকিছু বাড়বে আলটিমেটলি। হ্যাঁ, আলটিমেটলি কিসের দাম বাড়বে? জিনিসের দাম বাড়বে। এই যে মুদ্রাস্ফীতি হচ্ছে বাংলাদেশে এখন, এটার পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে তেলের দাম বাড়ছিল। আর তেলের দাম বাড়ার পরে বাংলাদেশও বাড়াইছিল, কমার পর আর কমাইতে পারে না, সেটা ভিন্ন আলোচনা। ঠিক আছে, কিন্তু বাড়ছে, ওই দামেই কিন্তু এখন আমরা তেল কিনতেছি। হ্যাঁ, ভর্তুকিটা আমরা দিচ্ছি না, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তো তেলের দাম অনেক কমে গেছে, আমাদেরকে তো ভর্তুকি দেওয়ার দরকার ছিল না। যাক, এটা আরেকটা আলোচনা, এটাকে আমি ঢুকবো না। তো এই জন্য তখন পেট্রোলিয়াম যেসব কান্ট্রি কিন্তু, তারা কিসে কিন্তু? ডলারে কিন্তু। তার মানে ডলার বাধ্যতামূলক হয়ে গেল, আর এই ডলারটার নামই হচ্ছে পেট্রো ডলার। এবং ইউএসএ চিন্তা করে দেখলো যে অন্যগুলা বাদ দিয়ে শুধু পেট্রোল যদি ধরে রাখতে পারি আমার ডলার, তাহলে পুরা বিশ্বে ডলার ছড়ায় যাবে। এবং এখন কিন্তু পুরা বিশ্বে ডলার ছড়ায় গেছে, এবং এখনো সে পেট্রো ডলার ধরে রাখছে। এবং এটা মজার বিষয়, দেখো পৃথিবীর সবচেয়ে ঋণগ্রস্ত দেশের নাম জানো? ইউএসএ। ইউএসএ যা ইউএসএ যা জিডিপি, ঋণ তার সমানই প্রায়। এবং পৃথিবীর সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশের নাম হচ্ছে ইউএসএ। কিন্তু এদের কোনো টেনশন নেই, কি হবে? ডলার ছাপাই দিব। সিনিয়রাইজ বলে এটাকে, ইকোনমিক্স এর ভাষায় এটাকে বলে সিনিয়রাইজ, মানে ওয়ার্ল্ড যে কারেন্সিতে চলতেছে আমি সেই কারেন্সি ছাপাইতে লিগ্যাল অথরিটি। সুবিধা না? এটা যাও, এই আলোচনা পরে করো। অনেক দেশ চেষ্টা করতেছে, রাশিয়া নিজের
কারেন্সি আগানোর, রুবেল আগানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, তারপরে ব্রিটেন চেষ্টা করতেছে পাউন্ড স্টার্লিংকে উঠানোর। বাংলাদেশ চেষ্টা করে লাভ নেই টাকাকে উঠানোর। ওকে, ফিরে আসি। তো 1960 সালে লিখো, 1960 সালে সবার প্রথমে 5টা সদস্যের নাম লেখা দরকার নেই। ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, এরা মিলে একটা সিদ্ধান্ত গঠন করে যে একটা অর্গানাইজেশন বানাইতে হবে, আমরা পেট্রোলের দামকে রক্ষা করতে হবে। গল্প বেশি হয়ে যাচ্ছে, বুঝছো, পড়া শেষ হবে না কিন্তু। আহ, তো এরপরে জন্ম হয় কার? ওপেকের। লিখো, ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। ভিয়েনা ইংলিশে লিখো না বাংলায় লিখো, ভিয়েনা অস্ট্রিয়া। এটা পাশে লিখে রাখো ছোট করে, এটা এমনিতে শিখার জন্য। 1965, অর্থাৎ ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে হেডকোয়ার্টার স্থাপিত হয় 1965 সালে, কিন্তু ওপেক হয়েছে 1960 সালে। মানে এখন তোমরা আনসার দাও, 5 বছর কেউ সদর দপ্তর ছিল না? না, 5 বছর সদর দপ্তর ছিল জেনেভাতে। ঠিক আছে, 5 বছর সদর দপ্তর ছিল জেনেভাতে। ঠিক আছে, যদিও সুইজারল্যান্ডও ওপেকের সদস্য না। এবং অস্ট্রিয়ার ভিয়েনাতে হচ্ছে গিয়ে এখন সদর দপ্তর। অস্ট্রিয়াও কিন্তু ওপেকের সদস্য না, কিন্তু সদর দপ্তর ওইখানে। এখন যদি প্রশ্ন করে কোথাও যে অস্ট্রিয়া ওপেকের সদস্য না হওয়া সত্ত্বেও সদর দপ্তর কেন ভিয়েনাতে, বলো। হুম, অনেকগুলো সংগঠন না, অস্ট্রিয়া ভিয়েনাতে শক্তি সম্পর্কিত সংগঠনগুলো আছে। আণবিক আণবিক শক্তি, পারমাণবিক শক্তি, সকল শক্তি, পাওয়ার, এনার্জি, সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে। তো এটা একটা কারণ হইতে পারে ভিয়েনাতে যাওয়ার, যে ওইখানে গেলে আমি পেট্রোলিয়ামের সাথে বাকি মিটিং গুলো সাইড করতে পারবো। কিন্তু অস্ট্রিয়া কিন্তু ওপেকের সদস্য না, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তো তাহলে আমরা কোথায় আসলাম? তাহলে ওপেক হয়ে গেল কবে? 1960 সালে। শুরু করছিল জেনেভা দিয়ে। 1965 থেকে সদর দপ্তর কোথায়, বলো? ভিয়েনাতে। এখন এখন ওপেকের যে পরিমাণ ইয়া আছে, দেশগুলো আছে, 12টা দেশ, তারা টোটাল ডেইলি প্রোডাকশনের 44% প্রোডাকশন করে ওয়েলের। অর্থাৎ প্রায় তুমি দেখতেছো অর্ধেক প্রোডাকশন ওপেক একা করে। ঠিক আছে, সুতরাং তারা মার্কেটটা রেগুলেট করতে পারে। এটা পরীক্ষায় আসতে পারে বা রিটার্নে কাজে লাগতে পারে। আর টোটাল যে পরিমাণ ওয়েল আছে, টোটাল যে পরিমাণ তেল আছে ওয়ার্ল্ডে মজুদ, বাইরে না, নিচে, তার 81.5% ওপেক কান্ট্রির হাতে আছে। বুঝছো? তার মানে ওরা সামনের আরো অনেক বছর ধরে এই তেলের দাম নিয়ন্ত্রণ করবে। এই দুইটা ইনফরমেশন তোমরা রিটার্নে কাজে লাগাবা, ইয়েতেও কাজে লাগাতে পারে। ওপেক ছেড়ে লাস্ট চলে গেছে যে দেশটা, সেটার নাম হচ্ছে অ্যাঙ্গোলা। হ্যাঁ, এটা একদম হ্যাপি নিউ ইয়ার করে চলে গেছে, মানে 1 জানুয়ারি 2000, বলো কবে গেছে, এই বলো, 24 সালে। 1 জানুয়ারি 2024 অ্যাঙ্গোলা ওপেক ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? কারণ অ্যাঙ্গোলার কাছে মনে হচ্ছে যে ওপেক যে দাম ঠিক করে দিচ্ছে, বা যে লক্ষ্যমাত্রা, ওপেক আবার লক্ষ্যমাত্রা ঠিক করে দেয় কিন্তু, যে অ্যাঙ্গোলা তুমি এত ব্যারেল তেল উঠাতে পারবা, এর চেয়ে বেশি তেল তুমি উঠাতে পারবে না। এখন কান্ট্রি তো ছিল 13টা, 13টার মধ্যে দেখা যাচ্ছে সৌদি আরব বলতেছে আমি একটু বেশি তুলবো, আমি একটু বেশি বেচবো, তুমি একটু কম তুলবা, তুমি একটু কম বেচবা। অ্যাঙ্গোলা বলছে না, আমার তো বেচা লাগবে, না বেচলে তো আমার লাভ হচ্ছে না। এই গেছে বের হয়ে। এরকম ওপেক থেকে অনেক কান্ট্রি বের হয়, আবার ঢুকে, আবার বের হয়। এটা একটা পলিটিক্স চলে। হ্যাঁ, যে ওপেক থেকে বের হবে, ঢুকবে। তো এই মুহূর্তে সংগঠনে আছে 12টা। এই হচ্ছে প্রশ্ন, পরীক্ষায় আসবে যে আন্তর্জাতিক তেলের বাজার বা জ্বালানি তেলের বাজারে ওপেক কতটা ক্ষমতাশালী। রিটার্নের প্রশ্ন আসবে, বা ওপেক কতটা নিয়ন্ত্রণ করতে পারছে, বা জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে ওপেকের ভূমিকা। ওকে, এবার লিখো ওপেক প্লাস। ওই যে তোমাদের আইফোনের মতো আর কি, আইফোন 15, আইফোন 15 ম্যাক্স, এখন না, আইফোন 16 প্রো, আইফোন 15 প্রো ম্যাক্স, আর এটা হচ্ছে ওপেন প্লাস। আমি জানি না, এখন ইউজ করি না আমি। তো ওপেক প্লাস হচ্ছে তোমার যারা ওপেকে নাই। তো যারা ওপেকে নাই তারা তো নিজেরা নিজেরা তেল বিক্রি করে, সুতরাং তাদের তেলের, হ্যাঁ, তারা তো আর ওপেকের মতো বড় বড় কান্ট্রি না। এখন ধরো বাংলাদেশ, ধরো ওপেকের বাইরে একটা কান্ট্রির কাছে কম দামে তেল পাচ্ছে, কিন্তু সমস্যা কি? কম দামে তেল ঠিকই পাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে পরিমাণ তেল চাচ্ছে সে পরিমাণ তেল পাচ্ছে না। তখন তাকে ওপেকের কাছে যেতে হবে আবার, যে ভাই আমার তো এত ব্যারেল তেল দরকার, আমি তো হচ্ছে গিয়ে রেন্টাল বিদ্যুৎ
কেন্দ্র চালাই, ওইখানে তো তেলের মাধ্যমে বিদ্যুৎ হয়, আমার তো তেল দরকার, তখন কি হবে? তখন তাকে আবার ওপেকের কাছে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ নিয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তুমি ওপেক থেকে তেল নিছো মানে তুমি অন্য কান্ট্রি থেকে তেল নিতে পারবা না, এটা না। তবে হ্যাঁ, ওরা এত বোকা না, ওরা ওরা জানে যে তোমার কত তেল লাগে। বাংলাদেশে যত ব্যারেল তেল লাগে তত ব্যারেলেরই চুক্তি করবে ওরা। এর চেয়ে বাইরে তেল কিনে তুমি বসে বসে থাকবে ওটা নিয়ে, তেল কিনলেই কিন্তু হবে না। এটা কিন্তু পেট্রোলিয়াম। হ্যাঁ, এটা কিন্তু পেট্রোলিয়াম। এখান থেকে তোমার কিন্তু এটা কিন্তু তেল। এখান থেকে তোমার ডিজেল বানাইতে হবে, ক্রুড অয়েল, এখান থেকে ডিজেল বানাইতে হবে, এখান থেকে পেট্রোল বানাইতে হবে, এখান থেকে কেরোসিন বানাইতে হবে, এখান থেকে গ্রিস বানাইতে হবে। আর কি কি বানানো যায়? অনেক কিছু বানানো যায়। বাংলাদেশে কে করে এই কাজ? ইস্টার্ন রিফাইনারি। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদেরও ভাই ইন্ডিয়ার মতো টাকা পয়সা যদি আমাদের থাকতো, আমরা ওয়ার্ল্ডের তেল কিনে বিক্রি করতাম। আমাদের তো রিফাইন হচ্ছে না এখন, এই আলোচনা পরে করি। দেখো ওপেক প্লাস, ওপেক প্লাস কেন দরকার হলো? তাহলে ওপেক যে কান্ট্রি গুলো আছে, সেই কান্ট্রি গুলো কি ওপেক প্লাসে আছে? আছে। ওপেক প্লাস হচ্ছে ওপেকের চেয়েও বড় অর্গানাইজেশন। লিখো ওপেক প্লাস সমান সমান ওপেক প্লাস 10 কান্ট্রিজ। অর্থাৎ ওপেকের বাইরে, ওপেক এই 10টা কান্ট্রিকে নিবে না, কিন্তু ওপেক প্লাসের মাধ্যমে 10টা কান্ট্রির সাথে, হ্যাঁ, সবাই মিলে একটা কাজ করার জন্য ওপেক প্লাস তৈরি হয়। লিখো ওপেক প্লাস তৈরি হয় 2016 সালে, এবং ওপেক প্লাসের নেতা হচ্ছে রাশিয়া। রাশিয়া কিন্তু এখন নতুন নেতা। হ্যাঁ, সুগার ফ্রি, হ্যাঁ। তোমরা খাবা চা? হ্যাঁ, লিখো 2016 সাল থেকে রাশিয়ার নেতৃত্বে যে অর্গানাইজেশন গঠিত হয় সেটা হচ্ছে ওপেক প্লাস। দুধ। তাহলে ওপেক প্লাসের সদস্য কত হবে? ওপেক 22। যদি ওপেকের সদস্য 13 হয় তাহলে ওপেক প্লাসের সদস্য 23। আর যদি ওপেক প্লাসের সদস্য বেড়ে যায় একটা, এভাবে তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তো এখানে কান্ট্রিগুলো শুধু একটা কান্ট্রির নাম মনে রাখো। আচ্ছা, দুইটা কান্ট্রির নাম মনে রাখো, সেটা হচ্ছে রাশিয়া আর হচ্ছে মালয়েশিয়া। আমাদের যেহেতু কাছাকাছি কান্ট্রি, বাকিগুলো শুনো শুধু: আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাকিস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান। ওমান ইম্পর্টেন্ট, কারণ ওমান বহুত বড় তেল উৎপাদনকারী দেশ। রাশিয়া, সুদান এবং দক্ষিণ সুদান। পজ দিছে, ভাবছি তোমরা বলতে পারবা, কারণ দক্ষিণ সুদান তো স্বাধীন হয়েছে বেশি দিন হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ। তো এটা ছিল ওপেক। ওপেক থেকে রিটার্নে কি কি প্রশ্ন আসবে বলে দিলাম, ভাইভাতে কি কি প্রশ্ন আসবে। ওপেক প্লাসের কাজ কি, এটাও রিটার্নের প্রশ্ন। ঠিক আছে, ওপেক প্লাসের কাজ হচ্ছে ওপেকের সাথে সমন্বয় করা। হ্যাঁ, ওপেকের বাইরে আরেকটা অর্গানাইজেশন তৈরি করা, যাতে ওপেকের বাইরে যে 10টা কান্ট্রি আছে সেই 10টা কান্ট্রি অ্যাটলিস্ট তেলের দাম ওরা মনিটর করতে পারে। আর যারা নিজেরা কোনো বড় চুক্তি পায়, ধরো কোনো বড় দেশের সাথে চুক্তি হয়েছে যে 1 বছর ধরে এত ব্যারেল তেল নিবে এত দামে, তখন তারা ওপেকও ছেড়ে দিবে, ওপেক প্লাসও ছেড়ে দিয়ে স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হয়ে 1 বছর তেল বিক্রি করে আবার ফেরত আসবে। এটা হচ্ছে এদের তেল বিক্রি পলিটিক্স, এটা চলতেই থাকে। ওকে।